আমার এই ভবঘুরে জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়িয়ে এর একটা অধ্যায় বলতে বসে আজ কত কথাই না মনে পড়ছে। আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটা একটানা ছি ছি শুনে শুনে নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছি 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 ছাড়া আর কিছুই ভাবতে পারিনি। কিন্তু আজ জীবনের বিস্তৃত কাহিনীর মালা গাঁথতে বসে যেন হঠাৎ সন্দেহ হচ্ছে এই ছিছিটা যত বড় করে সবাই দেখিয়েছে হয়তো ঠিক ততটা বড় ছিল না। মনে হচ্ছে হয়তো ভগবান যাকে তাঁর বিচিত্র সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেন তাকে ভালো ছেলে হয়ে এক্সাম পাশ করবার সুবিধেও দেন না। বুদ্ধি হয়তো তাকে কিছু দেন, কিন্তু বিষয় লোকেরা তাকে সুবুদ্ধি বলে না। তাই প্রবৃত্তি তাদের এমনি অসঙ্গত খাপ ছাড়া তার বর্ণনা করতে গেলে সুধী ব্যক্তিরা বোধ করি হেসেই খুন হবেন। তারপরে সেই মন্দ ছেলেটি যে কেমন করে অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হয়ে ধাক্কা খেয়ে ঠোক্কর খেয়ে অজ্ঞাতসারে অবশেষে একদিন অপযশের ঝুলি কাঁধে ফেলে কোথায় সরে পড়ে, সুদীর্ঘ দিন আর তার কোনো উদ্দেশ্যই পাওয়া যায় না। অতএব এ সকলও থাক, যা বলতে বসেছি তাই বলি। কিন্তু বললেই তো বলা হয় না। ভ্রমণ করা এক, তা প্রকাশ করা আর এক। যার পা দুটো আছে সেই ভ্রমণ করতে পারে, কিন্তু হাত দুটো থাকলেই তো আর লেখা যায় না। সে যে ভারী শক্ত। তাছাড়া মস্ত মুশকিল হয়েছে আমার এই যে ভগবান আমার মধ্যে কল্পনা কবিত্বের বাষ্পটুকুও দেননি। এই দুটো পোড়া চোখ দিয়ে আমি যা কিছু দেখি ঠিক তাই দেখি। গাছকে ঠিক গাছই দেখি, পাহাড় পর্বতকে পাহাড় পর্বতই দেখি। জলের দিকে তাকিয়ে জলকে জল ছাড়া আর কিছুই মনে হয় না। আকাশে মেঘের দিকে চোখ তুলে রেখে ঘাড়ে ব্যথা করে ফেলেছি, কিন্তু যে মেঘ সেই মেঘ। কারো নিবিড় এলোকেশের রাশি চুলোয় যাক, একগাছি চুলের সন্ধানও কোনোদিন তার মধ্যে খুঁজে পাই না। চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ঠিকরে গেছে, কিন্তু কারো মুখ টুক তো কখনো নজরে পড়ে না। এমন করে ভগবান যাকে বিড়ম্বিত করেছেন তার দ্বারা কবিত্ব সৃষ্টি করা চলে না। চলে শুধু সত্য কথা সোজা করে বলা। অতএব আমি তাই করব। কিন্তু কি করে ভবঘুরে হয়ে পড়লাম সে কথা বলতে গেলে আমাকে এই বাউন্ডুলে নেশায় কে মাতিয়ে দিয়েছিল তার একটু পরিচয় দেওয়া আবশ্যক। তার নাম ইন্দ্রনাথ। এই শ্রীকান্ত, শ্রীকান্ত, আমার সাথে যাবি? সে বেঁচে আছে কিনা জানি না, কারণ বহু বছর আগে একদিন ঘর বাড়ি বিষয় আশয় আত্মীয় স্বজন সমস্ত পরিত্যাগ করে সে যে এক কাপড়ে সংসার ত্যাগ করে চলে গেল আর কখনো ফিরে এলো না। আমাদের প্রথম আলাপ একটা ফুটবল ম্যাচে। স্কুলের মাঠে বাঙালি আর মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ। সন্ধে হয় হয়, মগ্ন হয়ে দেখছি। হঠাৎ চিৎকার, কিরকম যেন বিহ্বল হয়ে গেলাম। মিনিট দুই তিন, ইতিমধ্যে কে যে কোথায় পালিয়ে গেল ঠাহর করতে পারলাম না। হঠাৎ পিঠের ওপর একটা আস্ত ছাতার বাঁট পটাশ করে ভাঙল। তারপর আরো গোটা দুই তিন মাথার ওপর পিঠের ওপর পড়ল। ৫-৭ জন মুসলমান ছোকরা তখন আমার চারদিকে চক্রব্যূহ রচনা করেছে। পালাবার এতটুকু পথ নেই। আরো একটা ছাতার বাঁট, আরো একটা। ঠিক সেই মুহূর্তে যে মানুষটা বাইরে থেকে বিদ্যুৎ গতিতে চক্রব্যূহ ভেদ করে আমাকে আগলে দাঁড়ালো সেই ইন্দ্রনাথ। গায়ের রং কালো, বাঁশির মতো নাক, প্রশস্ত কপাল, মুখে দু চারটে বসন্তের দাগ। মাথায় আমার মতোই, কিন্তু বয়সে কিছু বড়। বলল, ভয় কি? ঠিক আমার পেছন পেছন বেরিয়ে এসো।
ছেলেটার বুকের ভেতর সাহস আর করুণা যা ছিল তা দুর্লভ হলেও অসাধারণ হয়তো নয়, কিন্তু তার হাত দুখানা যে সত্যিই অসাধারণ তাতে লেশমাত্র সন্দেহ নেই। তার হাতের দৈর্ঘ্য হাঁটুর নিচে পর্যন্ত। এরকম লম্বা হাতের সুবিধে হলো যে ব্যক্তি জানে না সে কশ্চিনকালেও ভাবতে পারে না যে ঝগড়ার সময় ওই ছোটখাটো মানুষটা হঠাৎ হাত তিনেক লম্বা একটা হাত বের করে তার নাকের ওপর একটা ঘুষি চালাতে পারে। বাবা, সে কি হাতের মুঠো, বাঘের থাবা যেন। পালা! ছুটতে শুরু করলাম। বললাম, তুমি কে? তুমি কে? আরে তুই পালা না, গাধা কোথাকার! গাধাই হই আর যাই হই, আমার বেশ মনে পড়ে আমি হঠাৎ ফিরে দাঁড়িয়ে বললাম, না। ছেলেবেলায় মারপিট কে না করেছে, কিন্তু পাড়াগাঁয়ের ছেলে আমরা। 2-3 মাস আগে লেখাপড়ার জন্য শহরে পিসিমার বাড়ি এসেছি। এর আগে এভাবে দল বেঁধে মারামারিও করিনি, এমন আস্ত দুটো ছাতার বাঁট পিঠের ওপরও কোনোদিন ভাঙেনি। তবু একা পালাতে পারলাম না। ইন্দ্র একবার আমার মুখের দিকে তাকিয়ে বলল, না, তাহলে কি করবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবি নাকি? ওই দেখ, ওই যে ওই দিক থেকে ওরা আসছে। আচ্ছা, তাহলে যত জোরে পারিস দৌড় মার, চল। এই কাজটা বরাবরই খুব ভালো পারি। বড় রাস্তার উপরে এসে যখন পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। দোকানে দোকানে আলো জ্বলে উঠেছে। রাস্তার উপর মিউনিসিপ্যালিটির কেরোসিন ল্যাম্প জ্বলছে। আততায়ীর আশঙ্কা আর নেই। ইন্দ্র খুব সহজ স্বাভাবিক গলায় কথা বলছিল। আমার গলা শুকিয়ে গেছিল, কিন্তু কি আশ্চর্য, ও এতটুকুও হাঁপায়নি। এতক্ষণ যেন কিছুই হয়নি, যেন ইন্দ্র মারেনি, মার খায়নি, এতটা পথ ছুটে আসেনি। জিজ্ঞেস করল, তোর নাম কি রে? শ্রীকান্ত। শ্রীকান্ত, আচ্ছা। এই বলে ইন্দ্র জামার পকেট থেকে এক মুঠো শুকনো পাতা বের করে কিছুটা নিজের মুখে পুরে দিল, আর কিছুটা আমার হাতে দিয়ে বলল, ব্যাটাদের খুব ঠুকেছি। এনে জীব। এটা কি? সিদ্ধি। সিদ্ধি? সিদ্ধি আমি খাই না। আহা, কোথাকার গাদা রে! বেশ নেশা হবে, চিবো চিবো, চিবিয়ে গিলে ফেল। নেশা জিনিসটার মাধুর্য আমি জানি না, তাই ঘাড় নেড়ে ফিরিয়ে দিলাম। ইন্দ্র ওটা মুখে পুরে চিবোতে লাগলো। ঠিক আছে, তাহলে সিগারেট খা। পকেট থেকে 2টো সিগারেট আর দেশলাই বের করলো। একটা আমার হাতে দিয়ে আরেকটা নিজে ধরালো। তারপর কলকের মতো করে সেটা টানতে লাগলো। বাপরে, সে কি টান! এক টানে সিগারেটের আগুন মাথা থেকে তলায় নেমে এলো। চারদিকে লোক। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। চুরুট খাওয়া কেউ যদি দেখে ফেলে? ফেলেই বা, সবাই জানে। এই বলে সে সিগারেটে টান দিতে দিতে আরেক দিকে চলে গেল। শুধু আমার মনের ওপর একটা প্রগাঢ় ছাপ সে ফেলে রেখে গেল। আজ আমার সেদিনের অনেক কথাই মনে পড়ছে। শুধু এটাই মনে করতে পারছি না যে ওই অদ্ভুত ছেলেটাকে সেদিন ভালোবেসেছিলাম, নাকি প্রকাশ্যে সিদ্ধি আর ধূমপান করার জন্য তাকে মনে মনে ঘৃণা করেছিলাম। এরপর মাসখানেক কেটে গেছে। সেদিনের রাতটা যেমন গরম তেমনি অন্ধকার। কোথাও গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। ছাদের উপর সবাই শুয়েছিলাম। 12টা বাজে, তবু কারো চোখে ঘুম নেই। হঠাৎ কি মধুর একটা বাঁশির স্বর কানে এলো। সহজ রামপ্রসাদী সুর। বাঁশি তো কত শুনেছি, কিন্তু বাঁশি যে এমন মুগ্ধ করে দিতে পারে তা জানতাম না। বাড়ির পূর্ব দক্ষিণ কোণে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান। মনে হলো যেন সেই পথেই বাঁশির সুর ক্রমশ কাছে আসছে। পিসিমা উঠে বসে তার বড় ছেলেকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে নবীন, বাঁশি বাজায় কে? রায়েদের ইন্দ্র নাকি? বুঝলাম
এরা সকলেই ওই বাঁশুড়িয়াকে চেনে। বর্তা বললেন, সে হতভাগা ছাড়া এমন বাঁশি কেই বা বাজাবে, আর ওই বনের মধ্যেই বা কে ঢুকবে? হ্যাঁ, বলিস কি রে? ও কি গোসাই বাগানের ভেতর দিয়ে আসছে নাকি? হুম। হ্যাঁ, এই অন্ধকারে, ওই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে? আচ্ছা, ওর মা কি বারণ করে না? গোসাই বাগানে কত লোক যে সাপের কামড়ে মরেছে তার সংখ্যা নেই। আচ্ছা, ওই জঙ্গলে এত রাত্রিরে ছোড়াটা করছে কি রে? কি আর করবে, ও পাড়া থেকে এ পাড়ায় আসার এটাই তো সোজা পথ। যার ভয় নেই, প্রাণের মায়া নেই, সে কেন বড় রাস্তা ঘুরতে যাবে মা? ওর তাড়াতাড়ি আসা নিয়ে দরকার। তা সে পথে নদী নালাই থাক আর সাপ খোপ বাঘ ভাল্লুকি থাক। ধন্যি ছেলে বটে। এই বলে পিসিমা একটা নিঃশ্বাস ফেলে চুপ করে গেলেন। বাঁশির সুর ক্রমশ স্পষ্ট হয়ে আবার ধীরে ধীরে অস্পষ্ট হয়ে দূরে মিলিয়ে গেল। এই সেই ইন্দ্রনাথ। প্রথম যেদিন ওকে দেখেছিলাম তখন মনে হয়েছিল অতখানি জোর যদি আমার থাকতো, যদি অমনি করে মারামারি করতে পারতাম। আর সেদিন রাতে যতক্ষণ না ঘুমিয়ে পড়েছিলাম ততক্ষণ শুধুই চেয়েছিলাম, আহা, যদি ওর মতো বাঁশি বাজাতে পারতাম। কিন্তু ইন্দ্রনাথের সঙ্গে কেমন করে ভাব করি? সে তো আমার চেয়ে অনেকটা বড়, স্কুলেও সে আর পড়ে না। শুনেছিলাম হেডমাস্টার মশাই কোনো এক কারণে শাস্তি স্বরূপ তাকে গাধার টুপি পরাতে চেয়েছিলেন, কিন্তু সে প্রথমে মর্মাহত হয়ে পড়ে। তারপর হঠাৎ ঘৃণা ভরে স্কুলের রেলিং ডিঙিয়ে বাড়ি চলে আসে, আর যায়নি। ইন্দ্র কলম ফেলে দিয়ে নৌকোর দাঁড় হাতে তুলল। তখন থেকে সে সারা দিন গঙ্গায়, নৌকোর ওপর। তার নিজের একখানা ছোট ডিঙি ছিল। জল নেই, ঝড় নেই, দিন নেই, রাত নেই, একা সেই ডিঙি নিয়ে সে ব্যস্ত। হঠাৎ হয়তো একদিন সে পশ্চিমের গঙ্গার একটানা স্রোতে পানসি ভাসিয়ে দিয়ে হাল ধরে চুপ করে বসে রইল। 10-15 দিন আর তার কোনো খোঁজই পাওয়া গেল না। যারা আমাকে জানে তারা আমাকে বলেছিল, তুমি গরিবের ছেলে, লেখাপড়া শিখতে গ্রাম ছেড়ে পরের বাড়িতে এসেছিলে। ইন্দ্রর সঙ্গে তুমি মিশলেই বা কেন, এবং মিশবার জন্য এত ব্যাকুল হলেই বা কেন? সহস্র লোক লক্ষবার আমাকে বলেছে এ কথা। আমি নিজে নিজেকে এই প্রশ্ন কোটিবার করেছি, কিন্তু এই কেনর জবাব কেউ দিতে পারবে না। যিনি সব জানেন তিনি শুধু বলে দিতে পারেন কেন এত লোক ছেড়ে সেই একটা হতভাগার প্রতি আমার সমস্ত মন প্রাণটা পড়ে থাকত। সেদিনটা আমার খুব মনে পড়ে। সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হয়েও শেষ হয়নি। শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হয়ে আছে। সন্ধে হতে না হতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছেয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা কভাই প্রতিদিনের নিয়ম মেনে বাইরে বৈঠকখানার ঢালা বিছানার ওপর রেড়ির তেলের সেজ জ্বালিয়ে বই খুলে বসে গেছি। বাইরের বারান্দায় একদিকে পিসেমশাই ক্যাম্বিসের খাটের ওপর শুয়ে তাঁর সন্ধ্যের তন্দ্রাটুকু উপভোগ করছেন, অন্যদিকে বসে বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খেয়ে অন্ধকারে চোখ বুজে থেলো হুঁকো টানছেন। দেউড়িতে হিন্দুস্থানি পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাচ্ছে। ভেতরে আমরা 3 ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে লেখাপড়া করছি। তার প্রচণ্ড শাসনে এক মুহূর্ত কারো সময় নষ্ট করবার জো ছিল না। আমাদের পড়ার সময় ছিল 7:30 থেকে 9টা। মেজদা নিজেও তখন এন্ট্রান্সের পড়া পড়ছে। এই সময়টুকুর মধ্যে কথাবার্তা বলে মেজদাকে যাতে বিরক্ত না করি সেই জন্য তিনি নিজে প্রত্যেক দিন পড়তে বসেই কাঁচি দিয়ে কাগজ কেটে 20-30টা টিকিটের মতো বানাতেন। তার কোনোটাতে লেখা থাকতো বাইরে, কোনোটাতে থুতু ফেলা, কোনোটাতে নাক ঝাড়া, কোনোটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি। যতীনদা একটা নাক ঝাড়া টিকিট নিয়ে মেজদার মুখের সামনে ধরলেন। মেজদা তাতে সই করে লিখে দিলেন, 8টা 33 মিনিট থেকে
8:34 পর্যন্ত। অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ঝাড়তে যেতে পারে। ছুটি পেয়ে যতীনদা টিকিট হাতে উঠে যেতেই ছোড়দা থুতু ফেলা টিকিট পেশ করলেন। মেজদা লিখলেন না। ছোড়দা মুখ ভারী করে মিনিট 2 বসে থেকে তেষ্টা পাওয়া আর্জি দাখিল করে দিলেন। এবার মঞ্জুর হলো। মেজদা সই করে লিখলেন 8:41 থেকে 8:47 পর্যন্ত। পরোয়ানা নিয়ে ছোড়দা হাসি মুখে বেরোতেই যতীনদা ফিরে এসে হাতের টিকিট জমা দিলেন। মেজদা ঘড়ি দেখে সময় মিলিয়ে একটা খাতা বের করে সেই টিকিট আঠা দিয়ে আটকে রাখলেন। সমস্ত সাজ সরঞ্জাম তাঁর হাতের কাছেই মজুদ থাকত। 1 সপ্তাহ পরে এই সব টিকিটের সময় ধরে কৈফিয়ত চাওয়া হতো। সেই রাতেও ঘরের বাইরে ওই জমাট অন্ধকার এবং বারান্দায় ঘুমে আচ্ছন্ন সেই দুটো বুড়ো, ভেতরে মৃদু প্রদীপের আলো, আর তার সামনে গভীর পড়াশোনায় মগ্ন ছিলাম আমরা 4টি প্রাণী। ছোড়দা ফিরে আসায় জল তেষ্টায় আমার বুক একেবারে ফেটে যাচ্ছিল। কাজেই টিকিট পেশ করে উন্মুখ হয়েছিলাম। মেজদা তার সেই টিকিট আঁটা খাতার ওপর ঝুঁকে পড়ে পরীক্ষা করছিলেন তেষ্টা পাওয়াটা আমার আইনসঙ্গত কিনা, অর্থাৎ তার আগের 2 দিন আমি কি পরিমাণে জল খেয়েছিলাম। হঠাৎ আমার ঠিক পিঠের কাছে শুনছেন গপ্পমীরের ঠেকের আজকের গপ্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শ্রীকান্ত অবলম্বনে শ্রীকান্ত ও ইন্দ্রনাথ প্রথম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। হঠাৎ আমার ঠিক পিঠের কাছে একটা হুম করে শব্দ হলো। সঙ্গে সঙ্গে ছোড়দা ও যতীনদার সমবেত আর্ত চিৎকার শুরু হলো। কিসে এদের খেয়ে ফেললো আমি ঘাড় ঘুরিয়ে দেখার আগেই মেজদা মুখ তুলে একটা বিকট শব্দ করে বিদ্যুৎ বেগে তাঁর 2 পা সামনে ছড়িয়ে দিয়ে প্রদীপটি উল্টে দিলেন। তখন সেই অন্ধকারের মধ্যে যেন দক্ষযজ্ঞ বেঁধে গেল। মেজদার ছিল ফিটের ব্যামো। তিনি সেই যে চিৎকার করে প্রদীপ উল্টে দিয়ে চিত হয়ে পড়লেন, আর সোজা হলেন না। ঠেলাঠেলি করে বাইরে বেরোতেই দেখি পিসে মশাই তাঁর 2 ছেলেকে বগলে চেপে ধরে তাদের চেয়েও জোরে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তুলেছেন। এই সুযোগে একটা চোর নাকি ছুটে পালাচ্ছিল। দেউড়ির সিপাহীরা তাকে ধরে ফেলল। পিসে মশাই প্রচন্ড চিৎকারে হুকুম দিলেন, और मारो मारो শালা को मार डालो। মুহূর্তের মধ্যে আলোয় চাকর বাকরে ও পাশের লোকজনে উঠোন ভরে গেল। দারোয়ানরা চোরকে মারতে মারতে আধমরা করে টেনে আলোর সামনে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন চোরের মুখ দেখে বাড়ি শুদ্ধ লোকের মুখ একেবারে শুকিয়ে গেল। আরে এই যে ভট্টাচার্য মশাই! তখন কেউ বা জল, কেউ বা পাখার হাওয়া, কেউ বা তাঁর চোখে মুখে হাত বুলিয়ে দেয়। ওদিকে ঘরের ভেতরে মেজদাকে নিয়ে চলছে সেই ব্যাপার। পাখার হাওয়া আর জলের ঝাপটা খেয়ে রামকমল প্রকৃতিস্থ হয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। সবাই প্রশ্ন করতে লাগলো, আপনি অমন করে ছুটছিলেন কেন? ভট্টাচার্য মশাই কাঁদতে কাঁদতে জানালেন যে বাঘ নয়, একটা মস্ত ভাল্লুক নাকি লাফ মেরে বৈঠকখানা থেকে বেরিয়ে এলো। এদিকে ছোড়দা আর যতীনদা বারবার বলে যাচ্ছে যে ভাল্লুক নয়, ওটা একটা নেকড়ে বাঘ, হুম করে ল্যাজ গুটিয়ে পাপোশের ওপর বসেছিল। মেজদার জ্ঞান ফিরলে তিনি চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে সংক্ষেপে বললেন, দি রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু কোথায় সে? মেজদার দি রয়্যাল বেঙ্গলি হোক আর রামকমলের মস্ত ভাল্লুকি হোক, সে এলোই বা কিভাবে, গেলই বা কোথায়?
এতগুলো লোক যখন দেখেছে তখন সে একটা কিছু তো বটেই। কেউ বা বিশ্বাস করলো, কেউ করল না, কিন্তু সবাই লণ্ঠন নিয়ে ভয় ভয় চোখে চারদিকে খুঁজতে লাগলো। হঠাৎ পালোয়ান কিশোরী সিং বলল, উহা বৈঠা। বলেই বারান্দার উপর এক লাফ দিয়ে পড়ল। তারপর সেও এক ঠেলাঠেলি কাণ্ড। এতগুলো লোক সবাই একসঙ্গে বারান্দায় উঠতে চায়, কারো এক মুহূর্ত বিলম্ব সয় না। উঠোনের এক প্রান্তে একটা ডালিম গাছ ছিল। দেখা গেল তারই ঝোপের মধ্যে বসে একটা বৃহৎ জানোয়ার, বাঘের মতোই বটে। চোখের পলকে বারান্দা খালি হয়ে বৈঠকখানা ভরে গেল। সেই ঘরের ভিড়ের মধ্যে থেকে পিসে মশাইয়ের উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো, আমাদের পাশের বাড়ির গগন বাবুদের একটা মুঙ্গেরি গাদা বন্দুক ছিল। লক্ষ্য সেই অস্ত্রটার উপর। লাও তো বটে, কিন্তু আনে কে? ডালিম গাছটা যে দরজার কাছেই, এবং তারই মধ্যে যে বাঘ বসে। এই বিপদের সময় হঠাৎ কোথা থেকে ইন্দ্র এসে উপস্থিত। ও মনে হয় সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। হাঙ্গামা শুনে বাড়িতে ঢুকেছে। মুহূর্তের মধ্যে সবাই চিৎকার করে উঠল। প্রথমটায় সে থতমত খেয়ে ছুটে এসে ভেতরে ঢুকলো, কিন্তু কিছুক্ষণ পরেই ব্যাপারটা শুনে একা নির্ভয়ে উঠোনে নেমে গিয়ে লণ্ঠন তুলে বাঘ দেখতে লাগলো। দোতলার জানালা থেকে মেয়েরা তখন রুদ্ধ নিঃশ্বাসে এই ডাকাত ছেলেটার দিকে তাকিয়ে দুর্গা নাম জপছে। পিসিমা তো ভয়ে কেঁদেই ফেললেন। নিচে ভিড়ের মধ্যে গাদাগাদি দাঁড়িয়ে হিন্দুস্তানি সিপাহীরা তাকে সাহস দিচ্ছে। সব কিছু দেখে ইন্দ্র বলল, দারিক বাবু, এ মনে হয় বাঘ নয়। তার কথা শেষ হতে না হতেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার দুই থাবা জোর করে মানুষের গলায় কেঁদে উঠল। পরিষ্কার বাংলায় বলল, না বাবু মশাই না, আমি বাঘ ভাল্লুক নই, আমি চিনাত বৌরবী। হারামজাদা, তুমি ভয় দেখাবার জায়গা পাও না? এই শালাকো কান পাকার কেলাও। কিশোরী সিং গিয়ে তার কান ধরে হিড় হিড় করে টেনে আনলো। ভট্টাচার্য মশাই তার পিঠের ওপর খড়মের এক ঘা বসিয়ে দিয়ে রাগের মাথায় হিন্দি বলতে লাগলেন, এই হারামজাদা বজ্জাতকে বাঁচতে আমার গতর চূর্ণ হোক গিয়া। এক খোট্টা শালার বেটারা আমাকে যেন কিলাইকে কাঁঠাল পাকাই দিয়েছে। ছিনাতের বাড়ি বারাসাতে। সে প্রত্যেক বছর এই সময়টায় একবার করে রোজগার করতে আসে। কালও এ বাড়িতে সে নারদ সেজে গান শুনিয়ে গেছে। সে তখন একবার ভট্টাচার্য মশাইয়ের, একবার পিসে মশাইয়ের পায়ে পড়ছে। আমারে ক্ষমা করে দেন, আমি কি করব বলুন? ছেলেরা ভয় পেয়ে প্রদীপ উল্টে দিয়ে এমন এক মহামারী কাণ্ড বাঁধালো যে আমিও ভয় পেয়ে গাছের আড়ালে গিয়ে লুকোলাম। ভেবেছিলাম একটু ঠান্ডা হলেই বাইরে এসে সাজে দেখিয়ে যাব, কিন্তু ব্যাপারখানা আস্তে আস্তে এমন হয়ে উঠলো যে আমার আর সাহসে কুলোনো না। আমারে ছেড়ে দেন কর্তা, আমাকে ছেড়ে দেন কর্তা। আমারে। ছিনাত কাকুতি মিনতি করছে, কিন্তু পিসে মশাইয়ের আর রাগ পড়ে না। পিসিমা সব শুনে ওপর থেকে বললেন, তোমাদের ভাগ্য ভালো যে সত্যিকারের বাঘ ভাল্লুক বার হয়নি। যে বীর পুরুষ তোমরা আর তোমার দরওয়ানরা। ছেড়ে দাও বেচারিকে, আর দূর করে দাও ওই দেউরির খোট্টাগুলোকে। একটা ছোট ছেলের যা সাহস, একবারই লোকের তা নেই। পিসে মশাই কোনো কথাই শুনলেন না, বরং পিসিমার এই অভিযোগে চোখ পাকিয়ে এমন একটা ভাব দেখালেন যে ইচ্ছে করলেই তিনি পিসিমার এই সব কথার সদুত্তর দিতে পারেন। কিন্তু স্ত্রীলোকের কথার উত্তর দিতে যাওয়াই পুরুষ মানুষের পক্ষে অপমানকর। তাই আরো গরম হয়ে হুকুম দিলেন, দাও ওর লেজ কেটে দাও। তখন ছিনাত বহুরূপীর সেই রঙিন কাপড় জড়ানো সুদীর্ঘ খড়ের ল্যাজ কেটে তাকে তাড়িয়ে দেওয়া হলো। মরণ, ওটা রেখে দাও, তোমার ওটা অনেক কাজে লাগবে। ইন্দ্র আমাকে দেখে বলল, তুই বুঝি এ বাড়িতে থাকিস শ্রীকান্ত? হ্যাঁ, তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ? রাত্রির কোথায় রে, এ তো সন্ধে। আমি যাচ্ছি আমার ডিঙিতে মাছ ধরে আনতে। যাবি?
এত অন্ধকারে ডিঙিতে চড়বে? ভয়? ভয় কি রে, এই তো মজা। তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়? সাঁতার জানিস? খুব জানি। তবে আয় ভাই, চল আমার সাথে। আমি একলা এত স্রোতে না উজান বাইতে পারি না। একজন কাউকে খুঁজি যে ভয় পায় না। আমি আর কিছু বললাম না, তার হাত ধরে নিঃশব্দে রাস্তায় এলাম। প্রথমটায় আমার নিজেরই যেন বিশ্বাস হচ্ছিল না। আমি সত্যি এত রাতে নৌকোয় যাচ্ছি, কারণ যে আহ্বানে এই নিস্তব্ধ নিবিড় রাতে এই বাড়ির সমস্ত কঠিন শাসনপাশ তুচ্ছ করে দিয়ে একা বেরিয়ে এসেছি, সে যে কত বড় আকর্ষণ তা তখন বিচার করে দেখবার সাধ্যই আমার ছিল না। কিছুক্ষণ পরে গোসাই বাগানের সেই ভয়ঙ্কর বনের রাস্তায় এসে উপস্থিত হলাম। তারপর ঘোরের মতো ইন্দ্রকে অনুসরণ করে সেই বন অতিক্রম করে গঙ্গার তীরে এসে দাঁড়ালাম। খাড়া কাঁকরের পাড়, মাথার উপর একটা বহু পুরনো অশ্বত্থ গাছ মূর্তিমান অন্ধকারের মতো নীরবে দাঁড়িয়ে আছে। তারই প্রায় 30 হাত নিচে অন্ধকারে পরিপূর্ণ বর্ষার গভীর জলস্রোত ধাক্কা খেয়ে উদ্দাম হয়ে ছুটছে। দেখলাম সেখানে ইন্দ্রের ছোট্ট নৌকোখানা বাঁধা আছে। ওপর থেকে দেখে মনে হলো সেই তীব্র জলের ধারার মুখে একটা ছোট্ট মোচার খোলা যেন নিরন্তর শুধুই আছাড় খেয়ে মরছে। আমি নিজে খুব একটা ভীতু ছিলাম না, কিন্তু ইন্দ্র যখন ওপর থেকে নিচে একগাছি দড়ি দেখে বলল, ডিঙির এই দড়ি ধরে পা টিপে টিপে নেমে যা। এই সাবধানে নাবিস, পিছলে পড়ে গেলে আর তোকে খুঁজে পাওয়া যাবে না। তখন সত্যি আমার বুক কেঁপে উঠল। মনে হলো এ অসম্ভব, কিন্তু আমার তো নয় দড়ি আছে ধরবার, ওর তো কিছুই নেই। আমি বললাম, কিন্তু তুমি তুমি কি করবে? তুই নেমে গেলে আমি দড়ি খুলে দিয়ে নামবো। ভয় নেই, আমার নেমে যাওয়ার জন্য অনেক ঘাসের শিকড় ঝুলে আছে। আর কথা না বলে আমি দড়িতে ভর দিয়ে নিচে এসে নৌকোয় বসলাম। তখন দড়ি খুলে দিয়ে ইন্দ্র ঝুলে পড়ল। সে যে কি অবলম্বন করে নেমেছিল তা আমি আজও জানি না। ভয়ে বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল, ওর দিকে তাকাতেই পারছিলাম না। 2-3 মিনিট বিপুল জলধারার মত্ত গর্জন ছাড়া আর কোনো শব্দ শুনতে পাইনি। তারপর দেখেছিলাম ইন্দ্র দুহাত দিয়ে নৌকো সজোরে ঠেলে দিয়ে লাফিয়ে চড়ে বসল। ছোট্ট নৌকোটা তীব্র একটা পাক খেয়ে নক্ষত্র বেগে ভাসতে শুরু করেছে। কয়েক মুহূর্তেই ঘন অন্ধকারে সব দিক একাকার হয়ে গেল। ছিল শুধু ডান আর বাঁদিকে সীমান্ত প্রসারিত বিপুল উদ্দাম জলস্রোত, আর তারই ওপর তীব্র গতিতে এগিয়ে চলা এই ছোট্ট নৌকো এবং কিশোর বয়স্ক 2 বালক। বায়ুলেশহীন, নিষ্কম্প, নিস্তব্ধ নিঃসঙ্গ রাত যেন এক বিরাট কালী মূর্তি। আর উন্মত্ত জলস্রোত গভীর তলদেশে ঘা খেয়ে কখনো ওপরে উঠছে, কোথাও বা প্রতিকূল গতি পরস্পরের আঘাতে আবর্ত রচনা করে পাক খাচ্ছে, কোথাও বা অপ্রতিহত জলপ্রবাহ পাগল হয়ে ধেয়ে চলেছে। আমাদের নৌকো চলেছিল কোনাকুনি, কিন্তু ওই দুর্ভেদ্য অন্ধকারের কোনখানে যে লক্ষ্য স্থির করে ইন্দ্র হাল ধরে নিঃশব্দে বসে আছে তার কিছুই আমি বুঝতে পারছিলাম না। ওই বয়সেই সে যে কত বড় পাকা মাঝি তখন তা টের পায়নি। হঠাৎ সে বলল, কিরে শ্রীকান্ত, ভয় করে? না। এই তো চাই, সাঁতার জানলে আমার ভয় কিসে? কিন্তু এই গাঢ় অন্ধকার রাতে এই জলরাশি, এই দুর্জয় স্রোতের সঙ্গে সাঁতার জানা আর না জানার পার্থক্য যে কি তা ভেবে পেলাম না। সেও আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পরে কি একটা যেন শোনা গেল, অস্ফুট
এবং ক্ষীণ। কিন্তু নৌকো যত এগোয় ততই সে শব্দ স্পষ্ট আর প্রবল হয়, যেন বহুদূর থেকে আসা কাদের ক্রুদ্ধ আহ্বান। যেন কত বাধা বিঘ্ন ঠেলে সে আহ্বান আমাদের কানে এসে পৌঁছচ্ছে। শ্রান্ত, অথচ বিরাম নেই, বিচ্ছেদ নেই। ক্রোধ যেন তাদের কমেও না, বাড়েও না, থামতেও চায় না। মাঝে মাঝে এক একবার ঝুপঝাপ শব্দ। জিজ্ঞেস করলাম, ইন্দ্র, ওটা কিসের আওয়াজ শোনা যায়? ইন্দ্র নৌকোর মুখটা আরেকটু সোজা করে দিয়ে বলল, জলের স্রোতে ওপারের বালির পাড় ভাঙার শব্দ। কত বড় পাড়! এটা কেমন স্রোত? বাবা, সে ভয়ানক স্রোত, বুঝলে? ও তাই তো, কাল জল হয়ে গেছে, আজ তো আর তলা দিয়ে যাওয়া যাবে না। তা পাড় ভেঙে পড়লে না, ডিঙি শুদ্ধ আমরা সব গুঁড়িয়ে যাব। এই শোন, তুই দাঁড় টানতে পারিস? পারি। নে, তবে টান। আমি টানতে শুরু করলাম। ইন্দ্র বলল, ওই যে কালো মতো বাঁদিকে দেখা যায়, ওটা চড়া। ওরই মধ্যে দিয়ে একটা খালের মতো আছে, ওটার ভেতর দিয়েই বেরিয়ে যেতে হবে, কিন্তু খুব আস্তে। জেলেরা টের পেলে আর ফিরে আসতে দেবে না। লগির ঘায়ে মাথা ফাটিয়ে পাঁকে পুঁতে দেবে। এ আবার কি কথা? না না, তাহলে ওর ভেতর দিয়ে গিয়ে কাজ নেই। আর তো পথ নেই, এর মধ্যে দিয়ে যেতেই হবে। আরে বড় চড়ার বাঁদিকে রেত ঠেলে জাহাজ যেতে পারে না, আমরা যাব কি করে? ফিরে আসতে পারা যাবে, কিন্তু যাওয়া যাবে না। তবে মাছ চুরি করে কাজ নেই ভাই। বলেই আমি দাঁড় তুলে ফেললাম। চোখের পলকে নৌকো পাক খেয়ে পিছিয়ে গেল। এই, তবে এলি কেন? চল, তোকে ফিরে রেখে আসি। কাপুরুষ! আমাকে কাপুরুষ বলা? ঝপাত করে দাঁড় জলে ফেলে প্রাণপণে টান দিলাম। এই তো চাই। কিন্তু আজকে ভাই, বেটারা ভারী পাজি। আমি ঝাউবনের পাশ দিয়ে মক্কা ক্ষেতের ভেতর দিয়ে এমন করে বার করে নিয়ে যাবো না যে সারারা টেরও পাবে না। আর টের পেলেই বা কি? হ্যাঁ, ধরা কি মুখের কথা? দেখ শ্রীকান্ত, কিচ্ছু ভয় নেই। বেটাদের 4খানা ডিঙি আছে বটে, কিন্তু যদি দেখিস ঘিরে ফেলেছে আর পালাবার জো নেই, তখন ঝুপ করে লাফিয়ে পড়ে এক ডুবে যত দূর পারিস গিয়ে ভেসে উঠবি। ব্যাস, তাহলেই হবে। এ অন্ধকারে আর দেখবার জোটই নেই। তারপর মজা করে সতুয়ার চড়ায় উঠে ভোরবেলায় সাঁতরে এপারে এসে গঙ্গার ধার ধরে বাড়ি ফিরে গেলেই ব্যাস। কি করবে বেটারা? সতুয়ার চড়া তো ঘোর নালার সামনে, সে তো অনেক দূর। কোথায় অনেক দূর? 6-7 ক্রোশও হবে না বোধ হয়। সাঁতার কাটতে কাটতে হাত যদি ধরে যায়, শীত হয়ে থাকলেই হলো। তাছাড়া মরা পোড়ানোর বড় বড় ঘুড়ি কত ভেসে যাবে দেখতে পাবি। কিন্তু আমাদের ডিঙির কি হবে? আরে সেদিন তো আমি ঠিক এমনি করেই পালিয়েছিলাম। তারপর দিন এসে ডিঙি কেড়ে নিয়ে গেলাম, বললাম নৌকো ঘাট থেকে চুরি করে অন্য কেউ এনেছিল, আমি নয়। ব্যাস। ক্রমশ ডিঙি খাঁড়ির সামনে পৌঁছলে দেখলাম জেলেদের নৌকোগুলো সারি দিয়ে খাঁড়ির মুখে বাঁধা আছে। মিটমিট করে আলো জ্বলছে। দুটো চড়ার মাঝখানে এই জলপ্রবাহটা খালের মতো হয়ে প্রবাহিত হচ্ছিল। আমরা ঘুরে তার উল্টো পারে গিয়ে উপস্থিত হলাম। সেখানে জলের বেগে অনেকগুলো মোহনার মতো হয়েছে, আর সবকটাকেই বুনো ঝাউ গাছ একটা থেকে আর একটাকে আড়াল করে রেখেছে। একটার ভেতর দিয়ে খানিকটা বাইরে গিয়েই আমরা খালের মধ্যে পড়লাম। জেলেদের নৌকোগুলো তখন অনেকটা দূরে কালো কালো ঝোপের মতো দেখাচ্ছে। আরো খানিকটা এগোনোর পর গন্তব্যস্থানে পৌঁছানো গেল। এই জায়গাটায় জেলেদের পাহারা নেই। এটাকে বলে মায়াজাল। খালে যখন জল থাকে না, তখন এধার থেকে ওধার পর্যন্ত উঁচু উঁচু কাঠি শক্ত করে পুঁতে দিয়ে তারই চারদিকে জাল টাঙিয়ে রাখে। পরে বর্ষার জলস্রোতে বড় বড় রুই কাতলা ভেসে এসে এই কাঠিতে বাধা পায়। তারপর লাফিয়ে ওদিকে পড়তে চায় আর দড়ির জালে আটকে যায়। দশ 15-20 সের রুই কাতলা গোটা 5-6 ইন্দ্র চোখের নিমেষে নৌকোয় তুলে ফেলল।
সেই বিরাট মৎস্যরাজেরা তখন ল্যাজের ঝাপটায় ছোট্ট নৌকোখানা যেন চূর্ণ বিচূর্ণ করে দেবার উপক্রম করতে লাগলো। এত মাছ কি হবে ভাই? কাজ আছে আর না পালাই, চল। এই বলে জাল ছেড়ে দিল ইন্দ্র। আর দাঁড় টানার প্রয়োজন নেই। আমি চুপ করে বসে আছি। এবার বেরোতে হবে, কিন্তু সেই গোপনে, আবার সেই পথেই। অনুকূল স্রোতে 2-3 মিনিট চলার পর হঠাৎ এক জায়গায় একটা দমকা মেরে যেন আমাদের এই ছোট্ট ডিঙিটা পাশের ভুট্টা ক্ষেতের মধ্যে গিয়ে পড়ল। তার এই আকস্মিক গতি পরিবর্তনে আমি চমকে প্রশ্ন করলাম, কি হলো? ইন্দ্র আর একটা ঠেলা দিয়ে নৌকোখানা আরো খানিকটা ভেতরে পাঠিয়ে দিয়ে বলল, সালারা টের পেয়েছে, 4খানা ডিঙি খুলে দিয়ে এদিকে আসছে, ওই দেখ। তাই তো, প্রবল জল তাড়নায় ছপ ছপ শব্দ করে 4খানা নৌকো আমাদের গিলে ফেলবার জন্য যেন দৈত্যের মতো ছুটে আসছে। ওদিকটা জাল দিয়ে বন্ধ, এদিকে সামনে এরা। পালিয়ে নিষ্কৃতি পাবার এতটুকু উপায় নেই। এই ভুট্টা ক্ষেতের মধ্যেই যে আত্মগোপন করব তাও সম্ভব মনে হলো না। কি হবে ভাই? এই অন্ধকারে এই ফাঁদের মধ্যে খুন করে এই ক্ষেতের মধ্যে যদি আমাদের পুঁতে দেয়? ভয় নেই। তার গলাটাও যেন কেঁপে গেল, কিন্তু সে থামল না। প্রাণপণে লগি ঠেলে ক্রমাগত ভেতরে লুকোবার চেষ্টা করতে লাগলো। সমস্ত চড়াটা জলে জলময়, তার উপর 8-10 হাত দীর্ঘ ভুট্টা এবং জনারের গাছ। ভেতরে আমরা দুজন চোর। কোথাও জল 1 বুক, কোথাও 1 কোমর, কোথাও হাঁটুর বেশি নয়। ওপরে নিবিড় অন্ধকার, সামনে পেছনে ডাইনে বাঁয়ে দুর্ভেদ্য জঙ্গল। পাকে লগি আটকে আটকে যাচ্ছে। নৌকো আর 1 হাতও যেন এগোচ্ছে না। পেছন থেকে জেলেদের অস্পষ্ট কথাবার্তা কানে আসছে। কিছু একটা সন্দেহ করেই যে তারা এসেছে এবং তখনও খুঁজে যাচ্ছে, তাতে লেশমাত্র সংশয় নেই। হঠাৎ নৌকোটা একটু কাত হয়েই সোজা হলো। দেখলাম আমি একা বসে আছি, দ্বিতীয় ব্যক্তিটি নেই। ইন্দ্র, ইন্দ্র! হাত 5-6 দূরে বনের ভেতর থেকে সাড়া পেলাম, আমি নিচে। ইন্দ্র, নিচে কেন? ডিঙি টেনে বার করতে হবে, আমার কোমরে দড়ি বাঁধা আছে। টেনে কোথায় বার করবে? ওই গঙ্গায় খানিকটা যেতে পারলেই বড় গানে পড়বো। শুনে চুপ করে গেলাম। ক্রমশ ধীরে ধীরে এগোচ্ছি। হঠাৎ কিছু দূরে বনের মধ্যে ক্যানেস্তারা পেটানো আর চেরা বাঁশের কটাকট শব্দ। চমকে উঠলাম। ওটা কি ভাই? চাষিরা মাচার ওপর বসে বুনো শুয়োর তাড়াচ্ছে। বুনো শুয়োর? কোথায় সে? আরে আমি কি দেখতে পাচ্ছি যে বলবো? আছে কোথাও এখানে। জবাব শুনে স্তব্ধ হয়ে গেছি। ভাবছি কার মুখ দেখে যে আজ সকাল হয়েছিল। সন্ধে রাতে আজই ঘরের মধ্যে বাঘের হাতে পড়েছিলাম। এই জঙ্গলে যে বুনো শুয়োরের হাতে পড়ব তাতে আর বিচিত্র কি? তাও আমি তো নৌকোয় বসে, কিন্তু ইন্দ্রনাথ সে তো 1 বুক কাদা ও জলের মধ্যে এই বনের ভেতরে, 1 পা নড়াচড়ার উপায় পর্যন্ত তার নেই। মিনিট 15 এইভাবে কাটল। কাছাকাছি একটা জনার ভুট্টা গাছের ডগা ভীষণ দুলছে আর ছপাত ছপাত করে শব্দ হচ্ছে। একটা প্রায় আমার হাতের কাছেই। শঙ্কিত হয়ে বললাম, এটা কি? ধাড়ি শুয়োর না হলেও বাচ্চা টাচ্চা নয় তো? ও কিছু না, সাপ জড়িয়ে আছে, তারা পেয়ে জলে ঝাঁপিয়ে পড়েছে। কি কি সাপ ভাই? সব রকম আছে, ভোঁড়া, বোড়া, গোকরো, করেত, জলে ভেসে এসে গাছে জড়িয়ে আছে। কোথাও ডানা নেই, দেখছিস না? সে তো দেখছি, কিন্তু ভয়ে যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমার কাঁটা দিচ্ছে।
ইন্দ্রর কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। নিজের কাজ করতে করতে বলল, এটা কিন্তু কামড়ায় না, এরা নিজেরাই ভয় মরছে। আরে দু তিনটে তো আমার গা ঘেঁষে পালালো, এক একটা মস্ত বড়, সেগুলো পোড়া টোড়া হবে বোধ হয়। আর কামড়ালেই বা কি করবো, মরতে তো একদিন হবেই ভাই। আরো কত কি সে মৃদু স্বাভাবিক কণ্ঠে বলেই চলেছিল। আমার কানে কিছু পৌঁছচ্ছিল, কিছু পৌঁছয়নি। আমি নির্বাক নিস্পন্দ কাঠের মতো আড়ষ্ট হয়ে এক স্থানে একভাবে বসেছিলাম আর ভাবছিলাম, এই লোকটি কি? মানুষ, দেবতা, পিশাচ? কে ও? কার সঙ্গে এই বনের মধ্যে ঘুরছি? যদি মানুষই হয়, তবে ভয় বলে কোনো বস্তু যে বিশ্ব সংসারে আছে সে কথা কি ও জানেও না? বুকখানা কি পাথর দিয়ে তৈরি? সমস্ত বিপদের বার্তা তন্ন তন্ন করে জেনে শুনেও সে নিঃশব্দে ভয়হীন চিত্তে এই ভয়াবহ অতি ভীষণ মৃত্যুর মুখে নেমে দাঁড়িয়েছিল। একবারও বলেনি, শ্রীকান্ত তুই একবার নেমে যা। সে তো সেদিন জোর করে আমাকে নামিয়ে দিয়ে নৌকো টানতে পারত। এ তো শুধু খেলা নয়। জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ওই স্বার্থ ত্যাগ ওই বয়সে কটা লোকই বা করেছে? ও যে বিনা আড়ম্বরে সহজভাবে বলেছিল, মরতে একদিন তো হবেই। এমন সত্য কথা বলতে কটা মানুষকে দেখা যায়? সেই আমাকে এই বিপদের মধ্যে টেনে নিয়ে গিয়েছিল, সেটা যেমন সত্যি, তেমনি তার এত বড় স্বার্থত্যাগ আমি ভুলে যাব কেমন করে? কেমন করে ভুলবো যার হৃদয়ের ভেতরে এত বড় অযাচিত দান ছিল? সে হৃদয় কি দিয়ে কে গড়ে দিয়েছিল? তারপরের কত কাল, কত সুখ দুঃখের ভেতর দিয়ে আজ এই বার্ধক্যে উপনীত হয়েছি। কত দেশ, কত প্রান্তর, কত নদ নদী, পাহাড় পর্বত, বন জঙ্গল ঘেঁটে ফিরেছি। কত প্রকারের মানুষই না এই দুটো চোখে পড়েছে, কিন্তু এত বড় মহাপ্রাণ তো আর কখনো দেখতে পাইনি। কিন্তু সে আর নেই। অকস্মাৎ একদিন যেন বুদবুদের মতো শূন্যে মিলিয়ে গেছে। আজ মনে পড়ে এই দুটো শুষ্ক চোখ জলে ভেসে যাচ্ছে। শুধু একটা নিষ্ফল অভিমান হৃদয় আলোড়িত করে ওপরের দিকে উঠেই চলেছে। হায় ঈশ্বর, এই অদ্ভুত অপার্থিব বস্তু কেনই বা সৃষ্টি করে পাঠিয়েছিলে? কেনই বা তা এমন ব্যর্থ করে প্রত্যাহার করলে? বড় ব্যথায় আমার এই অসহিষ্ণু মন আজ বারবার এই প্রশ্নই করছে, ভগবান, টাকা কড়ি ধন দৌলত বিদ্যা বুদ্ধি ঢের তো দিচ্ছ তুমি তোমার অফুরন্ত ভান্ডার থেকে, কিন্তু এত বড় একটা মহাপ্রাণ আজ পর্যন্ত তুমি বা কটা দিতে পারলে? যাক সে কথা।